Assalamualaikum. Good morning. This is Abdullah Al Ripon, Assistant Professor, Department of English, Milestone College. I welcome you to my class. I hope you are all fine now. যদিও আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর দিয়ে জীবন পার করছি, তোমরা কোভিড-19 সম্বন্ধে সবাই জানো। এইটা আমাদের পারিবারিক, সামাজিক, আমাদের একাডেমিক সমস্ত লাইফের উপরে খুব মারাত্মকভাবে এফেক্ট করেছে। আমি জানি আমাদের পারিবারিকভাবে বা তোমাদের ভিডিও ক্লাস বা টেলিভিশন সব কিছু থেকে তোমরা এই বিষয় সম্বন্ধে জানো যে এইটা থেকে বেঁচে থাকার, সুস্থ থাকার, ভালো থাকার পদ্ধতি কী। এই বিষয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমরা আমাদের আজকের ক্লাসে ঢুকে পড়তে চাই। আমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের জরুরি ইম্পর্ট্যান্ট একটা টপিক ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। খুব ছোট্ট একটা অংশ, সেটা হচ্ছে অর্থের বিনিময়ে, অর্থের মাধ্যমে আমরা যে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ, এর ভেতর থেকে মৌলিক কয়েকটা নিয়ম আমি আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এইগুলো খুবই মৌলিক এবং সাধারণত দেখা গেছে পরীক্ষাতে এইগুলোর ভেতর থেকে প্রধানত প্রশ্ন হয়ে থাকে। আমি আশা করি তোমরা তোমাদের খাতা, কলম, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রেডি হয়েছ। তোমরা এখন আমার ক্লাস আমি শুরু করতে চাই। তোমরা একটু খেয়াল করো। আমরা প্রথমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা উল্টাভাবে বললে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে আমরা কিভাবে সহজে করতে পারি তার কয়েকটা নিয়ম আমি তোমাদের দেখাবো। যেমন আমি তোমাদের সুবিধাতে বোর্ডে কিছু নিয়ম লিখে রাখছি, তোমরা একটু খেয়াল করতে পারবা। 1 নম্বর নিয়মে আমরা বলতে চাচ্ছি কোনো সেন্টেন্সে যদি অ্যালোন অথবা অনলি, অ্যালোন অথবা অনলি এই দুইটা শব্দের কোনো একটা থাকে, তাহলে সেইটাকে আমরা নেগেটিভিটি করতে চাই। আমরা নান বাট কিংবা নাথিং বাট অথবা নট মোর দ্যান বা নট লেস দ্যান এই শব্দগুলো ব্যবহার করে রূপান্তর করতে পারি। আমরা একটা উদাহরণ দেখি। যেমন দ্য প্রিন্সিপাল অ্যালোন ক্যান হেল্প। অ্যালোন প্রিন্সিপাল শব্দটিকে আমাদের সামনে বিশেষায়িত করতেছে বা এই শব্দটা প্রিন্সিপাল শব্দকে বোঝাতে চাচ্ছি। এখানে প্রিন্সিপাল যেহেতু একজন ব্যক্তি, আমরা সেই কারণে নান বাট ব্যবহার করব। যদি বস্তু হতো তাহলে আমরা নাথিং বাট ব্যবহার করতাম। যদি কোনো সংখ্যা বোঝাতো তাহলে আমরা নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করতে পারতাম। আমরা 1 নম্বর সেন্টেন্সটা যদি রূপান্তর করি তাহলে এরকম দাঁড়াবে, নান বাট the principal. The principal can help you. যদি আমরা আরেকটা সেন্টেন্স দেখি, আমি এখানে লিখে নিয়ে আসছি I like mutton only. only এই শব্দটা আমাদের যে কিওয়ার্ডটা এই মাটন শব্দটিকে স্পষ্ট করছে বা একটু ক্লিয়ার করে বলছে। সেই কারণে আমরা মাটন শব্দটার আগে নাথিং বাট ব্যবহার করব। নাথিং বাট কেন? কারণ মাটন ব্যক্তি না, একটা বস্তু। যদি ব্যক্তি হতো তাহলে আমরা নাম বাট ব্যবহার করতে পারতাম। বস্তু হওয়ার কারণে আমরা নাথিং বাট ব্যবহার করব। তাহলে সেন্টেন্সে কি দাঁড়ায়? আই লাইক নাথিং, LOTHING, নাথিং বাট মাটন। আমরা লাস্ট আরেকটা উদাহরণ দেখি। আমি লিখে নিয়ে আসছি I have only one umbrella. কয়টা আমব্রেলা আমার? একটা। এটা দিয়ে আসলে সংখ্যা বোঝাচ্ছে যে আমার একটার বেশি আমব্রেলা নাই। এই কারণে আমরা এখানে কোনোভাবেই নান বাট বা নাথিং বাট ব্যবহার করতে পারবো না। আমাদের ব্যবহার করতে হবে নট মোর দ্যান, মানে এর চেয়ে বেশি না। কোথায় ব্যবহার করব? ঠিক যাকে বোঝাচ্ছে
তারা। তাহলে আমরা লিখতে পারি I have not more than one umbrella. তার মানে আমার আসলে একটার বেশি আমব্রেলা নাই। তোমরা একটু খেয়াল করবা, আমরা যে অনলি বা অ্যালোনকে কিওয়ার্ড বললাম, এই কিওয়ার্ডটা যাকে নির্দেশ করছে, যেমন প্রথমটায় প্রিন্সিপালকে, দ্বিতীয়টায় মাটনকে, থার্ড সেন্টেন্সে আমব্রেলাকে। আমরা যে পরিবর্তিত শব্দ দেখলাম নান বাট, নাথিং বাট বা নট মোর দ্যান, এই শব্দ গুচ্ছ কিন্তু আমি ব্যবহার করেছি ঠিক ওই শব্দটার পূর্বে, প্রিন্সিপালের পূর্বে, মাটনের পূর্বে এবং ওয়ান আমব্রেলার পূর্বে। আমরা প্রথম নিয়ম এটুকুই, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা দ্বিতীয় নিয়মে চলে যাই। রুল নাম্বার 2-তে আমরা কোনো বাধ্যবাধকতা বা অবশ্য কর্তব্য এরকম কোনো বিষয় প্রকাশ করার জন্য আমরা অধিকাংশ সময় একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে মাস্ট। আমরা এর বিকল্প হিসাবে, ঠিক বিকল্প না, আমরা ব্যবহার করি আমাদের প্রয়োজনে, আমরা হ্যাভ টু, হ্যাজ টু কিংবা হ্যাড টু ব্যবহার করি। অনেক সময় আমাদের এম টু, ইজ টু, আর টু ব্যবহার করতে হয়। এই শব্দগুলো আসলে বাধ্যবাধকতা বোঝানোর জন্য বা কোনো জিনিস অবশ্যই আমার করতে হবে বা করতে হয় এটা বোঝানোর জন্য ব্যবহার করি। যদি এরকম থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেটাকে নেগেটিভ করার জন্য আমরা প্রেজেন্ট সেন্টেন্সগুলো ক্যানট বাট, আর যদি আমরা অতীতের কিছু হয় তাহলে কুড নট বাট ব্যবহার করতে পারি। যেমন ইউ মাস্ট স্টাডি, মাস্টের জায়গায় আমি যদি লিখে দিই cannot but, not cannot but, you cannot but study properly. যদি আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি, I had to go outside, আমাকে যে কোনো কারণে বাইরে যেতে বাধ্য হয়েছিলাম, আমাকে যেতে হয়েছিল বাইরে। হ্যাড টু মানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে। এই জায়গায় আমি, যেহেতু এটা আগের ঘটনা, ক্যান ব্যবহার না করে আমাকে কুড ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? আই কুড নট বাট, কি দাঁড়াবে তাহলে? আই, এই জায়গাটা চেঞ্জ হয়ে বসলো কুড নট বাট গো আউটসাইড। রুল নাম্বার 3 নম্বর রুল হচ্ছে এরকম, আমরা অনেক সময় আমাদের একাধিক বিষয় সাবজেক্টে আনতে হয় বা প্রেডিকেট অর্থাৎ সেন্টেন্সের শেষে আনতে হয় বা একাধিক আইডিয়া ব্যবহার করতে হয়। একাধিক বলতে আমি এখানে দুইটাই আমি বলতে চাচ্ছি, বা দুইটা বিশেষণ লাগতে পারে, দুইটা ক্রিয়া লাগতে পারে, দুইটা অ্যাডভার্ব লাগতে পারে, দুইটা নাউন লাগতে পারে, এবং সেইগুলো আমরা যখন যুক্ত করি এই শব্দগুলো দিয়ে, যেমন অ্যান্ড, রহিম অ্যান্ড করিম ওয়েন্ট টু স্কুল। both Rohim and Karim went to school, as well as Rohim as well as Karim went to school. দুইটা আইডিয়া এখানে এক করলাম। এরকম যদি হয়, প্রথম আইডিয়াটার আগে নট অনলি, দ্বিতীয় আইডিয়াটার আগে বাটারসে ব্যবহার করলে আমরা সেটাকে নেগেটিভে রূপান্তর করতে পারবো। আমি একটা উদাহরণ দেখি, I ate both rice and roti. Both rice and roti, both and rice roti. তাহলে এইখানে আমাদের দুটো শব্দ আমরা আনছি, একটা হচ্ছে রাইস আর একটা হচ্ছে রুটি। আমি বললাম এরকম যদি হয় তাহলে প্রথম আইডিয়াটার আগে বসবে নট অনলি, দ্বিতীয় আইডিয়াটার আগে বসবে বাট করছে। তাহলে রাইসের আগে কি বসাবো আমি? নট অনলি। রুটির আগে কি বসাবো? বাট অলসো। সুতরাং সেন্টেন্সে দাঁড়াচ্ছে I ate not only rice but also roti.
সেকেন্ড এক্সাম্পলে আছে রহিম অ্যান্ড করিম মিটিং। আমার সাথে রহিম এবং করিম দুজনেই সাক্ষাৎ করলো। প্রথম রহিম, তাহলে এইখানে আমি বসাবো নট অনলি, এই চিহ্নটাকে বাদ দিয়ে দিব, করিমের আগে বসাবো আমরা বাট অলসো। সুতরাং এটা হচ্ছে কি নট অনলি রহিম বাট অলসো করিম মেট। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, হি ইজ রিচ অ্যাজ ওয়েল অ্যাজ মানে সংযুক্ত করার জন্য অ্যান্ডের বিকল্প, ভেরি হেল্পফুল, লোকটা একই সাথে ধনী এবং খুব হেল্পফুল। দুইটা আইডিয়া, একটা হচ্ছে রিচ, দ্য সেকেন্ড আইডিয়া ইজ ভেরি হেল্পফুল। প্রথম আইডিয়া রিচের আগে আমি লিখলাম হি ইজ নট অনলি রিচ, দ্বিতীয় আইডিয়া লিখলাম বাট অলসো ভেরি হেল্পফুল। সো সেন্টেন্সে দাঁড়াচ্ছে হি ইজ নট অনলি রিচ বাট অলসো ভেরি হেল্পফুল। এবং আমাদের যে অ্যাফার্মেটিভের চিহ্ন অ্যাজ ওয়েল অ্যাজ বাদ দিয়ে দিলাম, আগেরটা অ্যান্ড ছিল বাদ দিয়ে দিচ্ছি, তার একটা বোধ ছিল সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে অ্যাফার্মেটিভের চিহ্ন অ্যান্ড বোধ অ্যাজ ওয়েল অ্যাজ বাদ দিয়ে আমি নট অনলি বাট অলসো ব্যবহার করলাম। বিপরীত ক্রমে যদি কোনো সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সে নট অনলি বাট অলসো থাকে, তাহলে আমরা এই তিনটা জিনিস দিয়ে রূপান্তর করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আসতে পারি। 3 নম্বর নিয়ম হলো, এরপরে আমরা 4 নম্বর নিয়ম, রুল নাম্বার 4। এটা বলার আগে, এটা সম্বন্ধে আলোচনা করার আগে আমরা একটা পেছনের কথা বলে নিই। তোমরা 9, 10 বা ক্লাস 11, 12 প্রায় করে থাকবো। সেটা হলো আমরা একটা বিষয়, অতীতের দুইটা বিষয় একসাথে পাশাপাশি লিখতে গেলে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়েও কখনো করতে পারি, নো সুন আর দ্যান দিয়েও করতে পারি। সেটা যেহেতু করা যায়, আমরা ওইটাকে এখানে আনতে পারি। অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি আমরা করি, আমরা ধরে নিই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদের, আর যদি আমরা নো সুন আর দ্যান দিয়ে করি তাহলে ধরে নিই সেটা না হতো। যেমন অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটা সেন্টেন্স আমার এখানে আসছে, অ্যাজ সুন অ্যাজ করিম saw me he ran away। এই দ্বিতীয় পার্টটায় আমার কোনো ঝামেলা নেই, আমার যা আছে সেটা হুবহু বসে দিতে পারবো। প্রথম অংশে কি, প্রথম অংশে আমি অ্যাজ সুন অ্যাজটা সরাই দিয়ে ওখানে আমরা লিখতে পারি নো সুনার হ্যাড করিম, শর্ট অফ হয়ে যাবে সি, এই নো ব্যবহার করলাম, এইটাই তো নাম, দিস ইজ নেগেটিভ। তাহলে আগে ছিল আমার অ্যাজ সুন অ্যাজ করিম saw me, আমি সেটা করলাম নো সুনার হ্যাড করিম seen me। যেহেতু এটা নো সুনার যোগ করা হয়েছে, আমার একটা এক্সট্রা শব্দ নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে দেন, তারপরে যা আছে ও তাই। একইভাবে যদি আমার নো সুনার যে কোনো সেন্টেন্স থাকে, সেটাকে অ্যাফার্মেটিভ করতে গেলে আমার অ্যাজ সুন নিয়ে আসতে হবে। সুতরাং এটা আমাদের খুব একটা কঠিন কাজ না, ইট লুকস ভেরি ডিফিকাল্ট, ইট লুকস টাফ দিস ওয়ান, কিন্তু এটা আমরা করে ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি, এবার আমরা করতে পারবো। রুল নাম্বার 5, আমরা একই রকম ভাবে টু দিয়ে কিছু সেন্টেন্স করি। যেমন হি ইজ too weak to walk, too weak to walk মানে এত দুর্বল যে ঠিক মতো হাঁটতে পারে না। এবার এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ করতে গেলে আমরা লিখতে পারবো, প্রথম যে টু আছে এটার পরিবর্তে আমরা এখানে সো লিখে দেব। তাহলে কি দাঁড়ায়, হি ইজ সো weak, he is so weak। তারপরে একটু অ্যাড করে দিই দ্যাট, আবার সেন্টেন্সের শুরুর সাবজেক্ট he cannot walk। তাহলে সেন্টেন্সে কি দাঁড়ায়, he is too weak that he cannot walk। তো দেখেন ইজ না থেকে অ্যাজটা হতো,
ইজ না থেকে যদি ওয়াজ হতো তাহলে আমরা ক্যান না লিখে আমাদের লিখতে হতো কুড নট, জাস্ট এতটুকু। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, আমি কি লিখলাম, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। আমরা যে প্রশ্নটা এখানে রূপান্তরের জন্য এক্সাম্পলটা নিয়ে আসছি ওখানে ওয়াজ ছিল, সুতরাং আমরা এখানে জাস্ট ক্যানের ওখানে কুড লিখে দিই। তখন কি হতো, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এই হচ্ছে রুল নাম্বার 5 এবং 4 হলো। রুল নাম্বার 6, 6 নম্বর নিয়মে আমরা একটু যাই। 6 নম্বর নিয়মে আমরা বলতেছি সুপারলেটিভ ডিগ্রি বলে একটা জিনিস আমরা মোটামুটি সবাই পাই। যেমন আমরা এই সেন্টেন্সে পারি না এমন কেউ নাই, হি ইজ দ্য বেস্ট বয়, সে হচ্ছে সব থেকে ভালো ছেলে। এটাকে যদি আমরা পজিটিভ করতে পারি সবাই লিখবা নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এইটার মানেও যা, এইটার মানেও সেম, কিন্তু আমি কি করলাম, এইভাবে করলে এই সেন্টেন্সটাকে বলা হচ্ছে সুপারলেটিভ, এইভাবে করলে এটাকে বলা হচ্ছে পজিটিভ। পার্থক্যটা কোথায়, এখানে একটা নেগেটিভ শব্দ আছে নো, এই শব্দের কারণে গঠনের দিক দিয়ে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ, গঠনের দিক দিয়ে এটা হয়ে গেল নেগেটিভ, অর্থের দিক দিয়ে, সরি গঠনের দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে। সুতরাং কোনো সেন্টেন্স যদি সুপারলেটিভ সেন্টেন্স আমরা পরীক্ষায় পাই, যদি সেটাকে নেগেটিভ করতে বলে, আসলে তুমি পজিটিভ করে দিলেই ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং এখানে একটা সেন্টেন্স যেটা আছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আমরা রুল নাম্বার 7 এ চলে যেতে চাই। রুল নাম্বার 7 এ এটা একটু জটিল, আসলে এই নিয়মটা আমরা অনেকভাবে করতে পারি। আমি তোমাদের একটা পদ্ধতি দেখাবো, সহজ একটা পদ্ধতি। সহজ বা কঠিন বিষয় সেটা না, আমি একটা পথ দেখাই, তুমি আরও অনেকগুলো পথ দেখাই করতে পারবা। যেমন এভরি দিয়ে আমরা অনেক সেন্টেন্স পাই। আমি একটা সেন্টেন্স নিয়ে আসছি এখানে, এভরি স্টুডেন্ট স্টাডিজ রেগুলার, সবাই কি করতে পারে। আমরা ওইভাবে বলতে পারতাম এভরি না বলে, এভরি স্টুডেন্ট না বলে বলতে পারি এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে। আমরা কি করতে পারি, এভরির জায়গা থেকে এভরি সরাই দিয়ে ওইখানে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো, নো শব্দের কারণে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এভরি স্টুডেন্ট স্টাডিজ প্রপারলি, এভরি স্টুডেন্ট স্টাডিজ রেগুলার, আমি এভরি জায়গায় লিখি দেয়ার ইজ নো, এভরি স্টুডেন্ট প্রত্যেক ছাত্র, there is no student, every student there is no student, every teacher there is no teacher, every mother there is no mother। এখানে একটা শব্দ দিয়ে দিই but, but মানে ছাড়া, except, তার মানে there is no mother, there is no student, কোনো স্টুডেন্ট নাই, but তারপর যেটুকু আছে তাই studies properly। তাহলে every mother loves her child, there is no mother but loves her child, every rose has a thorn, প্রতিটি গোলাপের কাঁটা থাকে, there is no rose but has a thorn। I hope বুঝতে পারছো তোমরা। আমরা আরেকটা নিয়মে যাই, 8 নম্বর নিয়ম, রোল নাম্বার 8। এটাকে আমি যে 7টা নিয়ম বললাম এগুলো হচ্ছে কিছু সেন্টেন্স, কিছু শব্দ, এই জাতীয় শব্দ দেখে আমরা বুঝতে পারি যে এটা এইভাবে করবো, কিন্তু আমাদের প্রতিনিয়ত বিপরীত আইডিয়া যে সেন্টেন্স পরিবর্তন করা লাগতে পারে। আমি
রোল নাম্বার 8কে বলছি বিপরীত বৈশিষ্ট্য। যেমন আমি ক্লাসে তোমাকে বলেই ফেলি, ইউ আর এ গুড স্টুডেন্ট। গুড, ইউ আর এ, ইউ আর এ গুড স্টুডেন্ট। আমি এটাকে নেগেটিভ করতে গেলে গুডটার বিপরীত শব্দ হিসেবে একটা শব্দ আছে ব্যাড, এটাকে আমরা নিয়ে এসেছি। মানে যেমন ইউ আর নট এ ব্যাড স্টুডেন্ট, ইউ আর নট এ ব্যাড স্টুডেন্ট। সুতরাং যেমন he is an honest person, আমরা কি করতে পারি, he is not an dishonest person, জাস্ট ওই অ্যাডজেক্টিভটা বিশেষণটাকে আমি ঘুরাই দিলাম। সুতরাং আমরা এই যে 8টা নিয়ম শিখলাম অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার জন্য, এগুলো আসলে আমাদের পরীক্ষায় আসে বা সহজে বলা যায় বা তোমাদের সহজে বুঝতে সুবিধা হয়, এরকম কিছু নিয়ম আমরা করলাম। একটা কথা বলা হয় নাই, আমি একটা নিয়মে বলছি যে আমরা ক্যান নট বাট বা কুড নট বাট ব্যবহার করতে পারি। রোল নাম্বার 2তে বলছিলাম যে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বা কুড নট বাট ব্যবহার করি। এবং খেয়াল করবা ক্যান নট বাটের পরে সেন্টেন্সের ভার্বের মূল শব্দটা অর্থাৎ প্রথম প্যাটার্নটা বসছিল। যেমন আই কুড নট বাট হেল্প দ্য বয় বা আই ক্যানট বাট হেল্প দ্য বয়। আমরা বাটের পরিবর্তে হেল্প শব্দটিকে ব্যবহার করতে পারতাম। তখন একটা তোমার খেয়াল রাখতে হবে, বাট ব্যবহার করার ফলে আমরা ব্যবহার করলাম ভার্বের মূল ফর্ম, হেল্প ব্যবহার করলে আমার ভার্বের আইএনজি ব্যবহার করতে হবে। যেমন আই ক্যানট বাট স্লিপ, না ঘুমাই পারছি না, আই ক্যানট হেল্প স্লিপিং। সুতরাং আমরা যে 8টা নিয়ম করলাম এগুলো মোটামুটি যেগুলো পরীক্ষাতে আছে সেই নিয়ম অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করার জন্য মূল কথা হচ্ছে আমার অর্থের পরিবর্তন না করে আমি সেন্টেন্সের প্যাটার্নটাকে চেঞ্জ করে দিলাম। এটা যে আমি যেভাবে করছি এটা মৌলিক কিছু নিয়ম, এর বাইরে আরও কিছু সেন্টেন্স থাকবে। তোমাকে ইংরেজির উপরে ভালো দক্ষতা না হলে এটা অর্জন করা কঠিন। আপাতত এইগুলো যে আমি এগুলো পারলেই অন্যান্য সেন্টেন্স তুমি আশা করি তোমরা পারবা। আমরা পরবর্তী আমাদের টপিক আমরা ইয়াতে চলে যাব, আমরা কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি, আমরা এখন সেই দিকে যাচ্ছি। এক্ষেত্রে আমার কয়েকটা বেসিক পয়েন্টস মৌলিক বিষয় মনে রাখতে হবে। যেমন আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো করি সাধারণত ওই স্লো সেন্টেন্সের সাবজেক্টের পরে একটা অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে চলে আসে, হয় অক্সিলিয়ারি ভার্ব থাকে অথবা থাকে না, থাকলে ওটা সাবজেক্টের পরে আসে। যেমন হি ইটস রাইস, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, কিন্তু যদি আমাকে বলতো হি ইজ ইটিং রাইস, তখন আমার ইজটা ঠিক সাবজেক্টের পরেই গেল। এই জায়গাটাই হচ্ছে মূল কথা। সাবজেক্ট এবং অক্সিলিয়ারি এটা ইন্টারোগেটিভ যখন হয় উল্টায় যায়, অক্সিলিয়ারি আগে চলে আসবে, সাবজেক্ট আগে তারপরে যাবে। আমার মাথায় রাখতে হবে অ্যাসার্টিভ অক্সিলিয়ারি থেকে সাবজেক্টের পরে, ইন্টারোগেটিভ যখন হয় তখন সাবজেক্টটা পরে চলে যাবে, অক্সিলিয়ারি ভার্বটা আগে চলে আসবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে অ্যাসার্টিভ মানে হচ্ছে যদি হ্যাঁ বোধক আইডিয়া থাকে তাহলে আমার সেটাকে না বোধক আইডিয়াতে যাবে না। আরেকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, অ্যাসার্টিভে আমার ফুল স্টপ থাকে, ইন্টারোগেটিভে একটা কোয়েশ্চেন মার্ক সেন্টেন্সের পরে বসাতে হবে। আরেকটা জিনিস, যদি সেন্টেন্সে এভরিবডি, everybody, everyone, all অথবা nobody, no one, none, আবার everybody, everyone, all অথবা nobody, no one, none, এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে আমরা একটু হুতে ট্রান্সফার করতে হবে। আর একবার বলি আমি, আমার সবসময় খেয়াল রাখতে হবে যে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে একটা অক্সিলিয়ারি থাকবেই, তারপরে সাবজেক্ট। অ্যাসার্টিভ করার সময় সাবজেক্টটা আগে চলে আসে, অক্সিলিয়ারি ভার্বটা পরে চলে যাবে। যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমার ধার করতে হবে। কোনটা ধার করতে পারি? ডু, ডাজ এবং ডিড।
যদি থাকে তাহলে আমরা সেটাকে আগে নিয়ে আসবো, না থাকলে আমি ধার করব ডু, ডাজ, ডিড। তাহলে আবার বলি, আইডিয়া হচ্ছে প্রথমে অক্সিলিয়ারি, তারপরে সাবজেক্ট ইন্টারোগেটিভের ক্ষেত্রে হ্যাঁ বোধক বিষয়টিকে না বোধক বিষয়, ফুল স্টপ, নোট অফ কোয়েশ্চেন, মার্ক অফ কোয়েশ্চেন, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, অল, নান, এগুলো থাকলে হবে। একটা উদাহরণ দেখি, হি ইজ এ গুড বয়। যেটা প্রশ্ন করতে হবে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আসবে এবং সেটা এখানে দেওয়া আছে, আমি সেটা আগে নিয়ে আসলাম এবং নেগেটিভ করলাম ইজেন্ট। অক্সিলিয়ারি আগে হ্যাঁ থাকলে না বোধক করতে হবে, ফুল স্টপ থাকলে কোশ্চেন মার্ক। ইজেন্ট হি এ গুড বয়। যদি অক্সিলিয়ারি না থাকে, যেমন হি এট রাইস, হি এট রাইস, অক্সিলিয়ারি ভার্ব নাই, কিন্তু আমার ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্ব ইজ এ মাস্ট and that must come before the subject. যেহেতু আমার নাই, আমাকে ডু, ডাজ অথবা ডিড এখান থেকে ধার করতে হবে। এই ভার্বটা পাস্ট ফর্মে আছে, আমি সেই কারণে ডিড নিয়ে আসবো। যদি ডু থাকতো, ইট থাকতো, মূল ফর্ম থাকতো, তাহলে আমি নিয়ে আসতাম ডু। যদি ইটস থাকতো তাহলে আমি নিয়ে আসতাম ডান্স। যেহেতু পাস্ট ফর্ম এইট আছে, আমি ডিড নিয়ে আসছি এবং আমাকে নাম করতেই হবে ডিডেন্ট। তারপরে হি, এই ডিড আনার কারণে এই ভার্বটা আবার মূল ফর্মে ফিরে যাবে, ডিডেন্ট হি ইট রাইস, ডিডেন্ট হি ইট রাইস। তাহলে অক্সিলিয়ারি ভার্ব আমার প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে, যদি থাকে আমি সেটা নিয়ে আসবো, যদি না থাকে তাহলে আমার ধার করতে হবে, আমি ধার করবো ডু, ডাজ এবং ডিড, এই তিনটার ভিতর থেকে। আমরা এভরি থাকলে কি করতে পারি, আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। আমি এভরির কারণে একটা এক্সট্রা শব্দ নিয়ে আসি, there is no mother. every আমরা লিখছি everybody, everyone, all, আমরা লিখি everybody loves him. everybody থাকার কারণে আমরা এখানে লিখতে চাচ্ছি বা লিখতে হবে হু। এবার সে অক্সিলিয়ারি খেলা, যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই, লাভস থাকার কারণে ডাজ, আর যেহেতু আবার না তো রূপান্তর করতে হবে ডাজেন্ট, তাহলে হু ডাজেন্ট লাভ হিম। আর যদি আমার নোবডি থাকতো, নো বডি লাভস হিম, আমি সেই নিয়মে প্রথমে হু নিয়ে আসছি, তারপরে নো থাকার কারণে আমার নেগেটিভ করা লাগবে না, হু লাভ হিম। এই হচ্ছে আমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। আমাদের তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হলো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হলো। আমরা আমাদের শেষ বিষয়ে চলে আসছি, এক্সক্লামেটরি সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে রূপান্তর। আমি সেইটা একটু তোমাকে দেখাতে চাই। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তরের ক্ষেত্রে কয়েকটা বেসিক পয়েন্ট। নাম্বার হলো, assertive sentence ends with a full stop and exclamatory sentence ends with note of exclamation. শেষে ফুল স্টপ থাকবে অ্যাসার্টিভে, এক্সক্লামেটরি নোট অফ ইন্টারোগেশন, এক্সক্লামেশন।
এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে আমরা আমাদের বাস্তব জীবনের যে কাজগুলো বা যে চিন্তাগুলো আমরা করি এগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে রিয়েল অ্যাক্টিভিটি, যেগুলো বাস্তবে ঘটেছে বা ঘটে, আর একটা আমি রাখলাম ইমাজিনারি অ্যাক্টিভিটি, ইমাজিনেশন। রিয়েল অ্যাক্টিভিটি কীরকম? যেমন আমি ফুটবল খেলেছি, পাখিটা অনেক সুন্দর, দ্য স্কাই ইজ ভেরি ব্লু টুডে, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, দ্য সং ইজ ভেরি চার্মিং, সংটা ভেরি চার্মিং, পাখিটা সুন্দর, বাস্তব ঘটনা। আবার আমি এই পরীক্ষায় খুব খারাপ করেছি, সেটা কী বলতে পারি? ইট ইজ এ ম্যাটার অফ জয় বা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই হ্যাভ ডান ভেরি পোর, আই হ্যাভ ডান ব্যাড ইন মাই এক্সাম। পরীক্ষা আমি দিয়েছি না, সত্য ঘটনা। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ বিকাম ফার্স্ট ইন এক্সাম। আমি যে প্রথম হয়েছি এটা বাস্তব ঘটনা। পাখিটা যে সুন্দর এটা বাস্তব ঘটনা। আমি আরেকটা রাখছিলাম ইমাজিনেশন। যেমন আমরা সবসময় বলি, আহা আমি যদি শাহরুখ খান হতে পারতাম, ইফ আই ওয়ার শাহরুখ খান, আই উইশ আই ওয়ার শাহরুখ খান। এই যে কল্পনার জগৎ, বাস্তব জগৎ, দুইটাকে আমি আলাদা করে নিলাম। বাস্তব জগতের সেন্টেন্সগুলোতে গ্রেট এবং ভেরি এই দুটো শব্দ অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্রকাশ করে। ওরকম থাকলে আমরা ওটা চেঞ্জ করে হাউ বা হোয়াট লিখি। যেমন হি ইজ এ গ্রেট ম্যান, এটাকে আমরা এক্সক্লামেটরি করতে চাই হোয়াট এ ম্যান হি ইজ। খেয়াল করো এই অংশটা আবার শেষ অংশে চলে গেল, হি ইজ, হি ইজ। এই গ্রেট ম্যানটা এক্সক্লামেটরি করার জন্য আমরা হোয়াট এ ম্যান অর্থাৎ অ্যাসার্টিভের চিহ্ন গ্রেটটাকে ফেলে দিয়ে এক্সক্লামেটরের চিহ্ন নিয়ে আসি। আমরা হাউ দিয়েও করতে হয় আমাদের। যেমন দিস ওয়াজ ভেরি চার্মিং। আমি কি করতে পারি? এইটাকে শেষে নিয়ে যাব, এইটাকে আমি সামনে নিয়ে আসবো। খেয়াল করে দেখো এখানে এ ছিল, আমি কিন্তু নিয়মে হোয়াট এ বা অ্যান্ড রাখছি, পাশাপাশি রাখছি হাউ। হোয়াট এ থাকার কারণে আমি এর সাথে জড়িত হোয়াটকে নিয়ে আসছি। এখানে কিন্তু এই অংশে এ বা অ্যান্ড নাই, যার ফলে এখানে হোয়াট এ ছিল বলে আমি এর সাথে জড়িত হোয়াটকে নিয়ে আসছি, কিন্তু এইখানে ভেরি চার্মিংয়ের সাথে কিন্তু এ নাই বা অ্যান্ড নাই, যার কারণে আমি হোয়াট এ না নিয়ে এসে আমি হাউ চার্মিং নিয়ে আসলাম। হাউ চার্মিং, তারপরে দিস ওয়াজ, শেষে নোট অফ এক্সক্লামেশন, এখানেও তাই। আরেকটা আমার যেটা করতে পারি ম্যাটার অফ জয়। যেমন আমরা বলি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই ওয়ান দ্য ম্যাচ। MATCH। এই যে ইট ইজ এ ম্যাটার অফ জয়, এইটা আমরা একটা ইমোশন শব্দ দিয়ে প্রকাশ করতে পারি, আবেগাত্মক শব্দ, ইন্টারজেকশন। এটা আসলে কোনো শব্দ না, এটা আমাদের আবেগের প্রকাশ। ও আ এলাস। এখানে যেহেতু এটা আনন্দের বিষয়, আমি শুধু এতটুকু বলতে পারি হুররে। ইট ইজ এ ম্যাটার অফ জয়, হুররে। তারপরে দ্যাট বাদ যাবে, আমরা এইটুকু বসাই দেবো উই ওয়ান দ্য ম্যাচ। যদি বলতো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই হ্যাভ ফেলড ইন দ্য এক্সাম, আমি শুধু লিখতাম অ্যালাস, I failed in the exam. সুতরাং আমরা দুইটা সেন্টেন্স দেখলাম, দুটো সেন্টেন্সে বাস্তব জীবনে আমাদের ঘটে, সেই ঘটনাটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরিতে নিয়ে গেলাম,
এইরকম ভাবে আমরা একটু অবাস্তব জিনিস চিন্তা করি, যেমন আই উইশ I had lot of books. হঠাৎ করে আমার মনে হলো যদি আমার অনেক বই থাকতো, কি করবে এখানে? ইফ I had lot of books, এর মানে হচ্ছে আমার যদি অনেক বই থাকতো। I wish I had lot of books না বলে আমি বলতে পারতাম I wish, আমরা যদি এরকম বলি I wish I were rich, একই কথা। if I were rich। আমাদের আশা করছি তোমরা আমাদের আজকের আলোচনা থেকে কিছু বিষয় অন্তত বুঝতে পারবা, বেসিক মৌলিক বিষয়গুলো। এই বিষয়গুলো যদি তোমরা ধরে এইগুলো অন্তত প্র্যাকটিস করো, তাহলে আমরা এর বাইরে যেগুলো পরীক্ষায় আসে বা আমাদের দৈনন্দিন জীবনে ফেস করে যে কথাগুলো বলতে হয়, আশা করি তোমরা সেগুলো ধীরে ধীরে নিজের মধ্যে করে উঠতে পারবা। আর এইগুলোকে আরেকটু ক্লিয়ার করার জন্য ইউ মাস্ট আস্ক ইউর সাবজেক্ট টিচার ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, আস্ক ফর সলিউশন। আজকে আমরা ট্রান্সফরমেশনের ক্লাস এখানে শেষ করতে চাই। তোমাদের একটু জানাই রাখি, এটা ইন্টারমিডিয়েট পরীক্ষায় কোয়েশ্চেন নাম্বার 6 হিসাবে থাকবে। এর সাথে তোমার ভয়েস চেঞ্জের কিছু জিনিস থাকবে, ডিগ্রি থাকবে, স্ট্রাকচারাল সেন্টেন্সের রূপান্তর থাকবে, সব মিলে 5 মার্ক। তার মধ্যে এটা মনে হয় সবচেয়ে সহজ, অন্তত 2টা তোমরা এখান থেকে পাওয়ার কথা। যাকে হোপফুলি আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য লেসন্স টুডে। আমি এখন বিদায় নিতে চাই আজকের মতন। বাই, স্টে হোম, স্টে সেফ।